নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। শীতের রাত্রে অগ্নিসিংহ খুব জোরে নিজের ঘোড়া দৌড়িয়ে একটা ঘন জঙ্গলে পৌঁছে থেমে গেল। ও চন্দ্রাবতীকে জড়িয়ে ধরে অন্ধকার আর নির্জন জঙ্গলে এগিয়ে যেতে লাগলো। কিন্তু চন্দ্রাবতীর অবস্থা লাগাতার খারাপ হচ্ছিল। ওর পুরো শরীর ঠান্ডায় কাঁপছিল। ও কাঁচতে কাঁচতে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। চন্দ্রাবতী কাঁপতে কাঁপতে নিজের হাত ছাড়ালো। আমি আমি তোমার সঙ্গে কখনোই যাব না। এমনিতে এমনিতে তুমি নগর থেকে অনেক দূরে এসে গেছো। সৈনিক এখানে আসতে পারবে না, তুমি সহজেই পালাতে পারবে। বলতে বলতে ও টলমল করে পড়ে যেতে লাগলো। অগ্নিসিংহ দ্রুত ওকে ধরে ফেলল। বলল, হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে আমার ঢাল বানিয়ে নিয়ে এসেছি, আর এখান থেকে পালিয়েও যাব। ও ঠান্ডা গলায় বলল, কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে দিয়ে নয়। ও চন্দ্রবতীকে নিজের কম্বল দিয়ে ভালো করে ঢেকে দিল আর একটা গাছে হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর ও তাড়াতাড়ি জঙ্গলের শুকনো ডালপালা আর পাতা কুড়িয়ে এক জায়গায় জড়ো করতে লাগলো। কি করছো তুমি? চন্দ্রবতী জিজ্ঞেস করলো, কিন্তু ও জবাব না দিয়ে সেগুলোতে আগুন জ্বালিয়ে দিল। তারপর এদিক ওদিক দেখতে থাকলো। মনে হয় কিছু একটা খুঁজছিল। আগুনের তাপে চন্দ্রবতীর কিছুটা আরাম হলো। ঠান্ডার প্রকোপ একটু কম হতে লাগলো, কিন্তু ভেতর থেকে ও নিস্তেজ হয়ে পড়ছিল। সংক্রমণ সতেজে ওর শরীরে ছড়িয়ে পড়ছিল। তখন অগ্নিসিং বলল, তুমি এখানে আরাম করে বসো, আমি একটু পরে আসছি। এই আগুন তোমাকে জঙ্গলি জানোয়ারদের থেকে বাঁচিয়ে রাখবে, এটা নিভতে দেবে না। বলেই ও নিজের ঘোড়ায় চড়ে বসল। চন্দ্রবতীর তো প্রথমে কিছুই বোধগম্য হলো না যে অগ্নিসিং এমন হঠাৎ ওকে একলা ফেলে কোথায় যাচ্ছে, কিন্তু পর মুহূর্তেই ও সবকিছুই বুঝতে পারল। দাঁড়াও, দাঁড়াও অগ্নিসিং, ওকে ডেকে বলল চন্দ্রাবতী। আমি জানি, আমি জানি তুমি আমার জন্য রক্তপুষ্প আনতে যাচ্ছ, কিন্তু তুমি জানো না যে কালীঘাটি থেকে সমস্ত ফুল আমি তুলে এনেছিলাম। এখন 15 দিনের আগে একটাও রক্তপুষ্প ফুটবে না ওখানে। অগ্নিসিং দাঁড়িয়ে পড়ল। তারপর চন্দ্রাবতীর দিকে ফিরে বলল, আমি এ কথা খুব ভালো করে জানি, কিন্তু তুমি এখনো আমার সম্বন্ধে কিছুই জানো না। বলেই ও ঘোড়া ছুটিয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। তো চন্দ্রাবতী এদিকে অগ্নিসিংহের কথার মানে বোঝার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। এদিকে রাজমহলে মোহিনী একথা ভেবে খুশিতে নাচছিল যে শেষ পর্যন্ত চন্দ্রাবতী ও ষড়যন্ত্রের শিকার হয়েই গেল। কিন্তু তখন অবনী দৌড়তে দৌড়তে এলো এবং মোহিনীকে সব কিছু খুলে বলল। তখন এক ঝটকায় মোহিনীর সমস্ত আশা ভেঙে গেল। কি বললি তুই? নিজের দাঁত পিষতে পিষতেও বলল, ওকে বাঁচানোর জন্য মহারাজ নিজে অগ্নিসিংহের পিছনে চলে গেছেন, আর একলা? আগে হ্যাঁ রানীমা, রাজমহলের সমস্ত সৈনিকদের তো বৈদ্য হাকিম কবিরাজ খুঁজতেই পাঠিয়ে দিয়েছেন। অবনী মুখভঙ্গি করে বলল, কে জানে চন্দ্রাবতী কি এমন জাদু করে দিয়েছে যে মহারাজের নিজের প্রাণেরও পরোয়া নেই এখন। আমার তো সন্দেহ হচ্ছে যে অগ্নিসিং চন্দ্রাবতীকে অপহরণ করার জন্যই রাজমহলে এসেছিল, যাতে মহারাজকে একলা নির্জনে নিয়ে গিয়ে অসহায় অবস্থায় হত্যা করতে পারে। আরে চুপ কর, চুপ কর কালামুখী, মোহিনী একেবারে ওর উপরে ঝাপটে চেঁচিয়ে বলল। এরকম অশুভ কথা মুখ থেকে বের করবি তো জিভ তোর কেটে নেব আমি। কিন্নর অবনী ভয় পেয়ে পিছনে সরে গেল। কে জানে কেমন ভাগ্য আমার, মোহিনী বিড়বিড় করতে লাগলো। এই চন্দ্রাবতীর রাস্তায় আমি যতই কাঁটা বিছাই না কেন, সে সব সমস্তই আমার শরীরে এসে বিঁধে যায়।
আজ ওর জন্য মহারাজ নিজের প্রাণ সংকটে ফেলে দিয়েছেন। যদি ওনার কিছু হয়ে যায় তাহলে আমার বিক্রমগড়ে বাঁচা মুশকিল হয়ে যাবে। ওই সূর্যপ্রতাপ কে জানে কেমন পিশাচের মতো ব্যবহার করবে আমার সঙ্গে। মোহিনী বীরেন্দ্র প্রতাপের জন্য কম আর নিজের জন্য বেশি ভয় পাচ্ছিল। ও অবনীর কাঁধ ধরে বলল, তুই তাড়াতাড়ি একটা কাজ কর অবনী, মহলের সমস্ত পাহারাদার আর অঙ্গরক্ষকদের এক জায়গায় কর, আর ওদের মহারাজের পিছনে যেতে বল। ওদের বলবি ওরা যেন যে কোনো ভাবে মহারাজকে রক্ষা করে, ওনার যেন বিন্দুমাত্র কিছু না হয়, না হলে আমি সবাইকে শুলে চড়িয়ে দেব। কিন্নর অবনী দ্রুত ওখান থেকে দৌড়লো, আর মোহিনী ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। এদিকে বীরেন্দ্র প্রতাপের ঘোড়া বিদ্যুতের গতিতে দৌড়ে জঙ্গল পর্যন্ত পৌঁছে গেছিল, কিন্তু অগ্নি সিংয়ের কোনো খবরই নেই। অগ্নি সিং, বহুদিন থেকে আমার তলোয়ার তোর রক্তের জন্য পিপাসার্ত, আজ ওর পিপাসা মেটাবো আমি। রাগে পাগল বীরেন্দ্র প্রতাপ নিজের ঘোড়ার গতি বাড়িয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করল। হঠাৎ হাওয়ায় একটা তীর উড়ে এসে ওর মুখের পাশ দিয়ে বেরিয়ে গেল। বীরেন্দ্র একেবারে চমকে উঠল। এ ঠিক অগ্নি সিংহের লোক, ও সবে ভাবছিল। হঠাৎ অন্ধকারে ঝাঁকে ঝাঁকে তীরের বৃষ্টি হতে লাগলো। একটা তীর বীরেন্দ্র প্রতাপের হাতে লাগলো, কিছু তীর ঘোড়ার গায়ে এখানে ওখানে গেঁথে গেল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঘোড়া ওখানেই পড়ে গেল। বীরেন্দ্র প্রতাপও লাফিয়ে দূরে গিয়ে পড়ল। ও দ্রুত নিজের হাতে গাঁথা তীর টেনে বের করে ফেলে দিল, আর দ্রুত নিজের তলোয়ার বের করে নিল। কিন্তু হঠাৎ অন্ধকারে অনেক মশাল জ্বলে উঠল, আর কিছু মুখোশধারী হামলাকারী চারদিক থেকে ওকে ঘিরে ফেলল। তোমাদের সবার জন্য এই বীরেন্দ্র প্রতাপ একাই যথেষ্ট, কাপুরুষরা! রাগে গর্জন করে বীরেন্দ্র প্রতাপ ওদের উপরে ঝাঁপিয়ে পড়ল। দেখতে দেখতে ওখানে মহাযুদ্ধ শুরু হয়ে গেল। বীরেন্দ্র প্রতাপের তলোয়ার বিদ্যুতের মতো চমকাতে লাগলো, আর তেজে হামলাকারীদের সাফ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত মৃতদেহের পাহাড় জমে গেল মাটিতে, কিন্তু বীরেন্দ্র প্রতাপ নিজেও গুরুতরভাবে আহত হয়ে গেল। ওর চোখ একটা হামলাকারীর উপর পড়ল, যে বেঁচে গিয়েছিল আর ওখান থেকে উঠে পালানোর চেষ্টা করছিল। বল, কোথায় অগ্নি সিংহ? বীরেন্দ্র প্রতাপ ওর উপর ঝাঁপিয়ে পড়ে চিৎকার করলো, না হলে টুকরো টুকরো করে ফেলবো আমি তোকে। না না, আমাকে মারবেন না মহারাজ। যন্ত্রণায় ছটফট করতে করতে ওই হামলাকারী বলল, আমরা আমরা অগ্নি সিংহের লোক নই, আমাদের তো। কিন্তু আর কিছু বলার আগেই লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। বীরেন্দ্র প্রতাপের একটা ঝটকা লাগলো। ও একটু অবাক হয়ে ভাবতে লাগলো, অগ্নি সিংহ ছাড়া আর কে এমন আছে যে আমাকে মারতে চায়? আর এই হামলাকারীরা মনে হয় আগে থেকেই এখানে মজুদ ছিল। তার মানে এরা জানতো আমি অগ্নি সিংহের পিছু নিয়েছি, আর এই রাস্তা দিয়েই যাব। এসব ভাবতে ভাবতে হঠাৎ দূরে জঙ্গলের মধ্যে আগুন জ্বলতে দেখলো ও। ওখানে ওখানে কেউ আছে। দ্রুত নিজের তলোয়ার উঠিয়ে ও সেদিকে এগিয়ে গেল। সামনে চন্দ্রাবতী একটা গাছের গায়ে হেলান দিয়ে নিঢাল পড়েছিল দেখতে পেল। ও মনে মনে তোড়পে উঠল, ওর বুকটা চিনচিন করে উঠল ব্যথায়। চন্দ্রাবতী, চন্দ্রাবতী! ও সবেগে এগিয়ে গিয়ে দু হাত দিয়ে চন্দ্রাবতীর গাল থপথপিয়ে বলল, চোখ খোলো, চোখ খোলো চন্দ্রাবতী, ওঠো ওঠো, দেখো দেখো আমি এসে গেছি। চন্দ্রাবতী চোখ না খুলেই কাতরাতে কাতরাতে বলল, অগ্নি সিংহ, তুমি তুমি এত তাড়াতাড়ি ফিরে এসেছো, কিন্তু কিন্তু এখন আর কোনো লাভ নেই, আমি আমি আর বাঁচব না। চন্দ্রাবতীর মুখে অগ্নি সিংহের নাম শুনে বীরেন্দ্র প্রতাপের গভীর ধাক্কা লাগলো।
চন্দ্রাবতীর জন্য ওর দুশ্চিন্তা এক ঝটকায় রাগ আর ঘৃণায় পরিবর্তিত হয়ে গেল। ওর ইচ্ছে হলো এক্ষুনি ও চন্দ্রাবতীকে মেরে ফেলে। অগ্নি সিং নয় চন্দ্রাবতী, আমি বিক্রমগড়ের মহারাজ বীরেন্দ্র প্রতাপ সিং। নিজের রাগের উপর কাবু করতে করতে বলল ও। চন্দ্রাবতী চোখ খুলল, হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজ, মহারাজ, আপনি আপনি এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে। এই রোগ আমার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, আপনিও সংক্রমিত হয়ে পড়বেন। এই নাটক বন্ধ করো। অগ্নি সিংকে বাঁচানোর চেষ্টা করছো তুমি? এখনো এখনো অগ্নি সিংকে বাঁচানোর চেষ্টা করছো চন্দ্রাবতী, যে তোমাকে এখানে এই অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছে? বলো, বলো কোথায় ও? আজ তোমার সামনে আমি ওকে টুকরো টুকরো করে মেরে ফেলবো। আমি আমি জানি না মহারাজ, ও কোথায়। কথা বলতে বলতে চন্দ্রাবতীর শরীর এলিয়ে পড়তে লাগলো। বীরেন্দ্র ছটফট করে উঠল। ওর এখন চন্দ্রাবতীর উপরে ঘৃণা হচ্ছিল, কিন্তু ও ওকে এভাবে মরতেও দিতে চাইল না। আমি তোমাকে রাজমহলে নিয়ে যাচ্ছি চন্দ্রাবতী। ও ওকে নিজের কোলে তুলে নিয়ে বলল, যদি অগ্নি সিংয়ের সত্যি সত্যি তোমার পরোয়া থাকে তো ও তোমার সঙ্গে দেখা করতে রাজমহলে অবশ্যই আসবে, আর তখন আমি নিজের ইচ্ছা পূর্ণ করব ওকে মেরে। চন্দ্রাবতীকে মজবুত হাতে খুব যত্ন সহকারে ধরে ও ভালো করে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু ওর পা টলমল করে উঠল। ওর মুখ থেকে একটা কষ্টের শব্দ বেরিয়ে উঠল। হত্যাকারী মুখোশধারীদের সঙ্গে লড়তে লড়তে বীরেন্দ্র প্রতাপের পায়ে তরবারির আঘাতে কেটে গিয়েছিল। সেটা একটু বেশি গভীর ছিল। বীরেন্দ্র প্রতাপ যন্ত্রণা সামলাতে না পেরে ওখানেই চন্দ্রাবতীকে কোলে নিয়ে বসে পড়ল। কি হয়েছে, কি হয়েছে বীরেন্দ্র প্রতাপ? চন্দ্রাবতী নিজেকে সামলাতে সামলাতে জিজ্ঞেস করল। আপনার তো সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। কিছু হয়নি আমার। বীরেন্দ্র প্রতাপ নিজের যন্ত্রণা সহ্য করতে করতে শক্তভাবে বলল, আমি আমি ঠিক আছি, তুমি তুমি চলো আমার সঙ্গে। তখন চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের অনিয়মিত নাড়ি অনুভব করল। ও ভয় পেয়ে গেল। বীরেন্দ্র, বীরেন্দ্র, আপনার শরীরে বিষ আছে। চন্দ্রাবতী নিজের হাঁপিয়ে যাওয়া শ্বাসের উপর নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করে বলল, আপনার নাড়ি একেবারে অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। বলতে বলতে ও বীরেন্দ্র প্রতাপের শরীর পরীক্ষা করে দেখতে লাগলো। হঠাৎ ওর চোখ ওই আহত পায়ের উপর গিয়ে পড়ল, আর তার আশেপাশের অংশ নীল হয়ে যাচ্ছিল। চন্দ্রাবতী এক মুহূর্ত দেরি না করে বীরেন্দ্র প্রতাপের পায়ের কাছে ঝুঁকে পড়ল আর ওর কাটা ঘা থেকে বিষ চুষতে শুরু করলো। ওর প্রতি চন্দ্রাবতীর সমর্পণ দেখে বীরেন্দ্র প্রতাপ পাথরের মতো নিথর হয়ে গেল। চন্দ্রাবতী আমাকে সত্যিই এত ভালোবাসে? ও নিজে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছে, তবু আমাকে মৃত্যু থেকে দূরে সরানোর চেষ্টা করছে। বীরেন্দ্র প্রতাপ এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে ভাবছিল। ওর সমস্ত ঘৃণা মোমের মতো গলতে শুরু করলো। এ কি করছো তুমি চন্দ্রা? ও ওকে থামাতে গিয়ে বলল, আমার জন্য নিজের প্রাণ সংকটে ফেলো না। চন্দ্রাবতী কাটা ঘা থেকে বিষাক্ত রক্ত চুষে দূরে ফেলতে ফেলতে বলল, যে প্রাণ চলে যাচ্ছে তার জন্য আবার কিসের চিন্তা, কিন্তু আপনার প্রাণ খুবই মূল্যবান বীরেন্দ্র। না চন্দ্রা, না। বীরেন্দ্র প্রতাপ এখন অস্থির হয়ে বলল, তোমার জীবন আমার চেয়ে বেশি মূল্যবান। বিক্রমগড়ের প্রজাদের তোমাকে খুব দরকার।
আমি দেখেছি সবাই তোমাকে কত ভালোবাসে। তুমি তুমি চলো আমার সঙ্গে। ওঠো, ওঠো চন্দ্রা, তোমার চিকিৎসার দরকার। চন্দ্রাবতীর ঠোঁটে এখন একটা যন্ত্রণা ভরা হাসি দেখা দিল। ও ফিকে হাসি হেসে বলল, "হ্যাঁ, কোনো চিকিৎসাই আর আমার প্রাণ বাঁচাতে পারবে না বীরেন্দ্র। 15 দিনের আগে রক্তপুষ্প পাওয়া যাবে না, আর আর আমি হয়তো 15 পলেরও অতিথি নই এখন। কিন্তু আপনি আপনি তাড়াতাড়ি রাজমহলে চলে যান। এই বিষ আপনার শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে।" না, না চন্দ্রা! বীরেন্দ্র প্রতাপ জোরে টেনে ওকে নিজের বুকে জড়িয়ে ধরল। যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে তাহলে আমিও বাঁচব না তোমার সঙ্গে। আমিও নিজের প্রাণ দিয়ে দেব চন্দ্রা। চন্দ্রাবতী এখন আর কিছুই বলতে পারল না। নিজেকে বীরেন্দ্র প্রতাপের বাহু বন্ধনে ছেড়ে দিল আর নিজের মাথা ওর বুকে রাখল। আমি তোমাকে কিছু বলতে চাই চন্দ্রা। বীরেন্দ্র প্রতাপ খুব ভাবুক হয়ে বলল, এ কথা সত্যি যে আমি তোমার উপর খুব অন্যায় করেছি, অত্যাচার করেছি, তোমাকে শুধুই ঘৃণা করেছি। কিন্তু এসব সত্ত্বেও আমি আমি তোমাকে ভালোবাসি। নিজের ওই ঘৃণার থেকেও অনেক অনেক বেশি গভীর এই ভালোবাসা। আমি চাইলেও কখনো নিজের কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবো না, মৃত্যুর দরজায় এসেও নয়। আমি এইভাবে তোমাকে জড়িয়ে ধরে তোমার সঙ্গে সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই চন্দ্রা। শুধু একটা জিনিসের আমার একটু ক্ষোভ থাকবে। যদি তোমার অপমানের বদলা তুমি আমার উপর নিতেই চাও, তো তুমি নিজের হাতে আমার প্রাণ নিয়ে নিতে। আমি উফ পর্যন্ত করতাম না, কিন্তু এর বদলে তুমি বিশ্বাসঘাতকতা করেছ, ওই বাগী অগ্নিসিংহের সঙ্গ দিয়েছ তুমি। বীরেন্দ্র প্রতাপ আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওখানে একটা জোরে আওয়াজ হলো, না বীরেন্দ্র প্রতাপ, চন্দ্রাবতী আর আমার কোনো সম্পর্ক নেই। বীরেন্দ্র প্রতাপ চমকে দেখল তো ওর সামনে অগ্নিসিংহ দাঁড়িয়েছিল। বীরেন্দ্র প্রতাপ ওকে হয়রান হয়ে দেখতে লাগলো। হ্যাঁ বীরেন্দ্র প্রতাপ, চন্দ্রাবতী কখনো আমার সঙ্গ দেয়নি। অগ্নিসিংহর কাছে এগিয়ে আস্তে আস্তে বলল, বরং আমার প্রাণ বাঁচানোর বদলে ও আমার সঙ্গে সওদা করেছে যে আমি কখনো তোমার প্রাণ নেব না। বীরেন্দ্র প্রতাপ একথা শুনে অবাক হয়ে গেল। তখন অগ্নিসিংহ নিজের ঝোলা থেকে কিছু জড়িবুটি বের করে বীরেন্দ্র প্রতাপকে দিয়ে বলল, এর রস পান করলে চন্দ্রাবতীর অনেকটা সুস্থ বোধ হবে। আমি রক্তপুষ্পের খোঁজে যাচ্ছি। এখান থেকে অনেক দূরে আর একটা পাহাড় আছে। বিশ্বাস আছে কাল রক্তপুষ্প তোমার কাছে পৌঁছে যাবে। একথা বলে ও ওখান থেকে যেতে লাগলো। তখন চন্দ্রাবতী ওকে নিজের কমজোর আওয়াজে ডেকে বলল, দাঁড়াও দাঁড়াও অগ্নিসিংহ, তোমাকে আমি বিষের যে ওষুধ দিয়েছিলাম ওর থেকে একটু ওষুধ মহারাজকে দাও না, মহারাজের পায়ের আঘাতে লাগিয়ে দাও। অগ্নিসিংহ দাঁড়ালো আর ওর ঝোলা থেকে একটু ওষুধ বের করে বীরেন্দ্র প্রতাপের পায়ের কাটা খায়ে প্রলেপ দিতে লাগলো। বীরেন্দ্র প্রতাপের মাথা নিচু হয়ে গিয়েছিল। যে চন্দ্রাবতী আর অগ্নিসিংহের প্রতি ওর সবচেয়ে বেশি ঘৃণা ছিল, সেই দুজনই আজ ওর প্রাণ বাঁচাতে চাইছে। চন্দ্রাবতী মন দিয়ে ওই প্রলেপ দেখছিল যা অগ্নিসিংহ বীরেন্দ্র প্রতাপের ঘায়ে লাগাচ্ছিল। অগ্নিসিংহের জড়িবুটির এত জ্ঞান কি করে হলো?
চন্দ্রাবতীর হয়রানি বেড়ে যাচ্ছিল। আর আর এ তো বীরেন্দ্র প্রতাপের ঘায়ে আমার ওষুধ নয়, অন্য কোনো ওষুধ লাগাচ্ছে। এটা তো আমি ওকে দিইনি। ও ওষুধের পরিবর্তে অন্য কিছু লাগাচ্ছে না তো? চন্দ্রাবতী ভয় পেয়ে উঠল। তখন অগ্নিসিংহের গলা শুনতে পেল। আসল শত্রু আমি নই, তোমার ভাই সূর্যপ্রতাপ। অগ্নিসিং ওষুধ লাগাতে লাগাতে বলছিল, সূর্যপ্রতাপের আঘাত এই বিষের চেয়েও বেশি বিপজ্জনক হবে তোমার জন্য। একথা শুনে বীরেন্দ্র প্রতাপের সঙ্গে সঙ্গে চন্দ্রাবতীও বিস্ময়ে হতবাক হয়ে গেল। তাহলে অগ্নিসিং বীরেন্দ্র প্রতাপের কাটা ঘায়ে ওষুধের পরিবর্তে কি বিষের প্রলেপ লাগাচ্ছিল? কারা ছিল ওই সমস্ত হত্যাকারীরা, যারা বীরেন্দ্র প্রতাপের উপর হামলা করেছিল, ওকে মারতে চেয়েছিল? চন্দ্রাবতী কি অগ্নিসিংহের রহস্য জানতে পারবে? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।